ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স টাইম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি অপূর্ব স্যার। আজকের যে আলোচনা, সেই আলোচনাটা হলো ক্লাস 11-এর মেজারমেন্ট চ্যাপ্টারের উপরে আলোচনা। ক্লাস 11-এর যে পরিমাপ আমরা এতদিন আলোচনা করে চলছি, সেই পরিমাপের একটা গুরুত্বপূর্ণ বিষয় বা রাশির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মাত্রা। আজকের আলোচনা হলো মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস। ক্লাস 11-এর চ্যাপ্টার 2, ক্লাস 11। আমরা জেনেছি রাশি কাকে বলে। ভৌত রাশি বা রাশি হলো পরিমাপযোগ্য যে সমস্ত বিষয়, অর্থাৎ আমাদের চারপাশে আমরা জানার জন্য বা আমাদের যে জিজ্ঞাসা, আমাদের অনুসন্ধিৎসা, এই সমস্ত কারণে আমরা বিভিন্ন কিছু দেখছি। যা কিছু দেখতে পাচ্ছি তারা কেমন, কতটা বড়, কতটা সময় ধরে হচ্ছে, বিভিন্ন ঘটনাকে পর্যবেক্ষণ করতে গেলে আমাদের কিছু পরিমাপ করতে হয়। আর যে সমস্ত বিষয় পরিমাপ করতে হয় তাদেরকে আমরা বলি রাশি বা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা রাশি কাকে বলে ক্লাস 9-এ জেনেছি। রাশি কয় প্রকার তাও আমরা জেনেছি। একটা হলো কয় জাতীয় যদি বলে, একটা হলো ভেক্টর রাশি, একটা হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি হলে তার মান থাকবে, সাথে সাথে তার দিককেও দেখাতে হবে। আর স্কেলার রাশি হলে তার মান থাকবে কিন্তু দিক থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে দিক থাকবে কিন্তু দিকটা সেক্ষেত্রে কোনো কিছুতে, অর্থাৎ যোগের ক্ষেত্রে সেটা ভ্যারি করবে না। এই বিষয়গুলো আমরা জেনেছি। তারপরে আমরা কি জেনেছি যে রাশিকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি। যে সমস্ত রাশি অন্যান্য রাশির উপর নির্ভর করে না এবং অন্যান্য রাশিকে ওই রাশিগুলো দিয়ে তৈরি করা যায়। অর্থাৎ যে সমস্ত রাশি নিজেদের উপর নির্ভরশীল নয়, পরস্পরের উপর নির্ভরশীল নয়, কিন্তু ওই সমস্ত রাশি দিয়ে আমরা অন্য রাশি পাই, সেই সমস্ত রাশিকে বলা হয় মৌলিক রাশি বা যেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর যে সমস্ত রাশি ওই রাশিগুলো দিয়ে তৈরি করা হয় তাদেরকে বলা হচ্ছে লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। এই ফান্ডামেন্টাল রাশিগুলো কোনগুলো সেটা কিন্তু ঠিক করতে আমাদের অনেক দিন সময় লেগে গেছে। আমরা প্রাথমিকভাবে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটে রাশিকে প্রাথমিক রাশি ধরতাম, কারণ আমাদের স্মৃতিবিজ্ঞানে, কাইনেমেটিক্সে দৈর্ঘ্য, ভর, সময়, চলবিজ্ঞানে বা স্থিতিবিজ্ঞানে বা মেকানিক্সে আমরা এই তিনটে রাশি দিয়ে সমস্ত রাশিকে আমরা কিন্তু ডিফাইন করতে পারি। ভর, দৈর্ঘ্য, সময়, MLT। ভর হচ্ছে মাস, দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, আর টাইম হলো সময়। সময় হলো টাইম। এই রাশিগুলো দিয়ে আমরা কিন্তু পুরো মেকানিক্স, আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্সের আলোচনা, সেই আলোচনাগুলো আমরা করতে পারি। এই কারণে প্রাথমিকভাবে আমরা এই তিনটে রাশিকে প্রাথমিক রাশি ধরে নিয়েছিলাম। এরপরে আন্তর্জাতিক পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে 7টি রাশি, মোট 7টি রাশি, অর্থাৎ এই তিনটে রাশি প্লাস আরও 4টি রাশি। সেই রাশিগুলো কি কি সেটা আমি এখনই লিখব। তোমরা অলরেডি ক্লাস 9-এ পেয়েছো, তা সত্ত্বেও তোমাদের আর একবার মনে করতে হবে। এবং ওই মৌলিক রাশিগুলোকে কিন্তু নির্দিষ্ট চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। একটা মৌলিক রাশি দিয়ে অন্য লব্ধ রাশি পাওয়া যায়, তার জন্য সেটাকে আমরা প্রকাশ করতে পারি। মৌলিক রাশিগুলোকে আমরা কিন্তু মৌলিক রাশিগুলো দিয়ে আমরা লব্ধ রাশিকে প্রকাশ করতে পারি। এই বিষয়গুলো তোমরা জেনেছো। তারপরে জেনেছো কি মৌলিক একক। মৌলিক রাশির এককগুলোকে বলা হয় মৌলিক একক, আর লব্ধ রাশির এককগুলোকে বলা হয় লব্ধ একক। মৌলিক একক দিয়ে লব্ধ রাশির এককগুলিকে প্রকাশ করা যায়। এই সমস্তগুলো আমরা এখন লিখে ফেলব। প্রথমে আমরা লিখব ফার্স্ট, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে রাশি
বা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এর উদাহরণ কি? বিভিন্ন রাশি আছে, দৈর্ঘ্য, ভর, সময়, ঘনত্ব, ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, বলের ঘাত, এইগুলো সমস্ত হচ্ছে রাশি, কারণ এগুলোকে পরিমাপ করতে পারি। ধরো তোমাকে বললো যে আনন্দ, আনন্দ এটা কি একটা রাশি? না, এটা একটা রাশি নয়, কারণ কতটা তোমার আনন্দ হচ্ছে কেউ পরিমাপ করতে পারবে না। আনন্দ পাচ্ছে, দেখতেই পাচ্ছি, কিন্তু কার কতটা আনন্দ হচ্ছে, কার কম বেশি, কতটা বেশি কতটা কম, সেটা পরিমাপ করা যায় না। এই কারণে আনন্দকে আমি ভৌত রাশি বলতে পারি না। আমি যদি বলি হাতি, হাতি যদি বলি, হাতিকে কি পরিমাপ করা যায়? হাতিকে পরিমাপ করা যায় না, হাতি কিন্তু ভৌত রাশি নয়। কিন্তু আমি যদি বলি হাতির উচ্চতা, তখন সেটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারবো। হ্যাঁ, হাতির ওজন, তখনও আমি সেটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বলতে পারব। এই হলো গিয়ে রাশি সম্পর্কে আমাদের ধারণা। এরপরে সেই রাশিকে আমরা দুভাগে ভাগ করেছি, রাশিকে আমরা দুভাগে ভাগ করেছি। এই ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হচ্ছে। ভৌত রাশি এক হলো কি মান আর দিকের ভিত্তিতে, একটা হচ্ছে স্কেলার আর একটা হলো ভেক্টর। আর দুভাগে ভাগ করেছি কি? ভৌত রাশি না পারস্পরিক নির্ভরতার উপরে, অর্থাৎ কোনটা কার উপর নির্ভর করে সেটার উপরে আমরা ভৌত রাশি ঠিক করেছি। ভৌত রাশিকে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। এই যে রাশিগুলো আমি লিখেছিলাম তাদের মধ্যে স্কেলার আর ভেক্টর কোনগুলো? ধরো ভর, ভর রাশিটিকে প্রকাশ করার জন্য তার মান জানলেই হয়, তার দিক জানার দরকার নেই। দৈর্ঘ্য স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, ঘনত্ব স্কেলার রাশি, আয়তন স্কেলার রাশি, এগুলো সব স্কেলার রাশি। আর ভেক্টর রাশি মানও থাকবে, দিক থাকবে। ভরের জায়গায় আমি যখন ভার বলে দেবো, ওজন, ওজন মানে কি? পৃথিবী টানছে, একটা নির্দিষ্ট দিক আছে, যখন ভার বা ওজন বলছি তখন সেটা ভেক্টর রাশি। তারপরে আমি যদি বলি বেগ, বেগ যখন বলবো একটা নির্দিষ্ট দিকে গতিবেগ, একটা বস্তু কোন দিকে ছুটছে তার ডিরেকশান দিতে হয় বেগ। ত্বরণ এটাও একটা ভেক্টর রাশি। বল, বলের দিক আছে, ভার যা বল তাই, এটা একটা ভেক্টর রাশি। এরকম অনেক রাশি আছে যেগুলো ভেক্টর রাশি, যাদের মান এবং দিক উভয় প্রকাশ করতে হয়। আবার এক্সেপশনাল আছে। এক্সেপশান কি না হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা এর দিক আছে কিন্তু এটা স্কেলার, দিক থাকা সত্ত্বেও স্কেলার, কারণ দিক থাকলেও তার কোনো কাজ নেই। তুমি যদি এরকম একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট নিয়ে আসো, এরকম একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট আসো, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা বেরোবে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার যদি হয়, এটা যদি 3 অ্যাম্পিয়ার হয়, এদিক দিয়ে বেরোবে 8 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে যোগ হলো, এই তারটাকে যদি তুমি এরকম বাঁকিয়ে রাখতে, এই দিক থেকেও যদি রাখতে 5 অ্যাম্পিয়ার এটার বদলে, তখনও এটা 8 অ্যাম্পিয়ার যেত। অর্থাৎ ডিরেকশানের উপর নির্ভর করছে না, এদের যে যোগফলটা সেটা এর ডিরেকশানের উপর, যার উপর নির্ভর করে না, সেটা থাকলেও বা না থাকলেও। হ্যাঁ, এই কারণে প্রবাহ মাত্রা এখানে স্কেলার রাশি। এরকম তোমরা পাবে চাপ, চাপও স্কেলার রাশি। এটাও যোগের নিয়ম, ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। এগুলো এক্সেপশান, এগুলোর দিক থাকা সত্ত্বেও এরা স্কেলার রাশি। এরপরে মৌলিক রাশি। মৌলিক রাশিগুলোকে আমরা ঠিক করেছি, স্থির করেছি। আন্তর্জাতিক পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে 7টি মৌলিক রাশি আছে, আর বাদ বাকি সবগুলোই হচ্ছে লব্ধ রাশি। অর্থাৎ আমরা যদি বলি যে ভর এম, লেন্থ দৈর্ঘ্য, সময় টি, এগুলো মৌলিক রাশি, তাহলে এখান দিয়ে এদের দিয়ে আমরা লব্ধ রাশি বানাতে পারবো। দেখো ক্ষেত্রফল লেন্থ গুণিতক লেন্থ, আয়তন লেন্থ গুণিতক লেন্থ গুণিতক লেন্থ,
আর দূরত্ব বাই সময় L/T, এইগুলো দিয়ে আমি বেগ বানাতে পারছি, ত্বরণ বানাতে পারবো। অর্থাৎ আমরা এই সমস্ত এই তিনটে রাশি দিয়ে আমরা লব্ধ রাশি, অনেক লব্ধ রাশি পেতে পারি। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য। এছাড়াও আমরা যখন প্রবাহ মাত্রা অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চালক বল বা রোধ, এই সমস্ত যে রাশিগুলো সেগুলোও লব্ধ রাশি, সেগুলোকে প্রকাশ করার জন্য আরও এর সঙ্গে আরও একটা মৌলিক রাশি যোগ করতে হয়, সেটা হলো প্রবাহ মাত্রা। আবার যখন আমরা আলোকের উজ্জ্বলতা নির্ণয় করতে চাইব, দীপন প্রাবল্য বলে একটা রাশি মৌলিক রাশি হিসাবে দেখতে হয়। পদার্থের পরিমাণ বলে একটা রাশি আছে। আর যখন আমরা তাপগতিবিদ্যায় পড়ব, সেখানে তাপমাত্রা, এই তাপমাত্রাটা হলো মৌলিক রাশি। তাপমাত্রা, এদের সঙ্গে এই তিনটে মৌলিক রাশি যেটা ছিল MLT, এদের সঙ্গে যদি তাপমাত্রা জুড়ে দিই, তাহলে কিন্তু তাপগতিবিদ্যার সমস্ত রাশিকে আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমাদের যে 7টি মৌলিক রাশি রয়েছে, সেই 7টি মৌলিক রাশি কী কী। ফার্স্ট আমরা সেই 7টি মৌলিক রাশি এসআই পদ্ধতিতে 7টি মৌলিক রাশি এরকম করে আমরা ছক করে ফেলব। রাশির নাম, রাশির চিহ্ন, রাশির একক, এককের চিহ্ন। যদিও তোমরা ক্লাস 9-এ পেয়েছো, তাও একবার তোমরা মনে করার চেষ্টা করো। 1 নম্বর, এখানে নাম্বার দিয়ে দেবো 1, 2, 3, 4, 5, 6, 7। এসআই পদ্ধতিতে 7টি মৌলিক রাশি। প্রথমে বলো ভর, তারপরে দৈর্ঘ্য, তারপরে সময়, তারপরে কী হবে প্রবাহ মাত্রা, তড়িতের কথা মনে আসবে, তারপরে তাপের কথা মনে আসবে তাপমাত্রা, তারপরে আলোকের কথা মনে আসবে দীপন প্রাবল্য, দীপন মাত্রা বা দীপন প্রাবল্য, তারপরে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। এই 7টি মৌলিক রাশি নিয়ে সমস্ত মৌলিক রাশি গঠিত হয়। এই 7টি মৌলিক রাশির সাহায্যে সমস্ত রাশি, অর্থাৎ যে সমস্ত ডিরাইভড কোয়ান্টিটি আমরা বলছি, অর্থাৎ লব্ধ রাশির কথা বলছি, সমস্ত লব্ধ রাশি কিন্তু এই 7টি রাশির সাহায্যে গঠন করা হয়। তাহলে এই ভরের প্রতীক কী, প্রতীক বা চিহ্ন কী? ভরের প্রতীক হচ্ছে ক্যাপিটাল M, দৈর্ঘ্য লেন্থ L, সময় টাইম T, প্রবাহ মাত্রা কারেন্ট, ইলেকট্রিসিটি, এটাকে বলা হয় কারেন্ট, শুধু কারেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে প্রবাহ মাত্রাকে C দিয়ে আমরা অনেক সময় লিখি, কিন্তু এক্ষেত্রে প্রথম থেকে যেটা চালু আছে সেটা হলো I, এটা মাথায় রাখবে। তারপরে তাপমাত্রার যে একক সেটা হলো কেলভিন, পরম তাপমাত্রা K দিয়ে অনেকে লেখে, অনেকে থিটা দিয়ে লেখে, যেটা খুশি তুমি লিখতে পারো। তাপমাত্রা টেম্পারেচারে T দিয়ে শুরু করলে এখানে অসুবিধা হবে, কারণ সময় Tটাকে আগে নিয়েছে। এখন এর ক্ষেত্রে থিটা ব্যবহার করা হয়। দীপন প্রাবল্যকে আমরা J দিয়ে লিখি, আর পদার্থ পরিমাণকে আমরা N দিয়ে চিহ্নিত করি। এবারে এদের একক কী? এসআই পদ্ধতিতে বলছি। এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, স্মল k স্মল j, আর লেন্থের একক হচ্ছে মিটার, শুধু স্মল m, টাইমের একক হলো সেকেন্ড, আর এই প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার, ক্যাপিটাল A, কারণ এটা বিজ্ঞানী নামে হয়েছে, এই জন্য এটা ক্যাপিটাল A-তে থাকবে। তাপমাত্রার একক কেলভিন, বলার নেই। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, দেখো মোমবাতি ইংরেজি ক্যান্ডেল, সেখান থেকে মনে রাখবে ক্যান্ডেলা, C স্মল d। আর পদার্থের পরিমাণ N, এর একক হলো মোল, MOL, জাস্ট সবকটাই স্মল লেটারে থাকবে। এবারে এই একক, আচ্ছা আমি তো এককের প্রতীকই দিয়ে দিয়েছি, আর এককে আর কিছু লিখবো না। আবার ক্যান্ডেলা কেজি, কিলোগ্রাম, মিটার, সেকেন্ড এইসব লেখার দরকার নেই, একেবারে এককের প্রতীক দিয়ে দিলাম। তোমরা যেহেতু এগুলো ক্লাস 9-এ ভালো করে জেনেছো, এটা তোমাদের কাছে নতুন নয়, তোমরা বুঝতেই পারছো এটা কী জিনিস। এবারে এই যে মৌলিক রাশিগুলো, এই রাশিগুলোকে দিয়ে আমরা যদি লব্ধ রাশি প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো? ধরো আমরা ক্ষেত্রফল প্রকাশ করতে যাচ্ছি। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ।
দেখো এইরকম একটা বই আছে, ধরো এই বইয়ের একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটার এই ধারটা হলো দৈর্ঘ্য, এটাও একটা লেন্থ, আবার এই ধারটাও একটা দৈর্ঘ্য। এটা তাহলে এটা যে মৌলিক রাশি সেটা হলো এটা, এটাও যে মৌলিক রাশি সেটা হলো এটা। অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা কিছু নয়, দুটোই হচ্ছে একটা দূরত্ব, একটা গ্যাপ, স্পেসের মধ্যে একটা গ্যাপ, সেটাই হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে এখানে দৈর্ঘ্যের জন্য হবে এল আর প্রস্থের জন্য হবে এল, অর্থাৎ এল স্কোয়ার। এরপরে যদি তুমি আয়তন বলো, আয়তন সমান কী হবে? আয়তন আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য এটা এই কোয়ান্টিটিগুলোর মধ্যে দৈর্ঘ্য, তার প্রতীক হচ্ছে এল। প্রস্থ তার এইগুলোর মধ্যে কোনটা হবে? এটাই হবে এল। উচ্চতাও এল হবে, অর্থাৎ এল ইন্টু এল ইন্টু এল সমান এল কিউব। এরপরে আমি বলবো বেগ। বেগ সমান গতিবেগ, আমরা সাধারণভাবে যেটা বলি সেটা হচ্ছে দূরত্ব বাই সময়। পরে আমরা জানবো এটা সরণ বাই সময়, দূরত্ব বাই সময়। দূরত্ব মানে একটা লেন্থ এল, আর সময়টা হচ্ছে এখানে আছে টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। এইভাবে আমরা মৌলিক রাশিগুলোর সঙ্গে লব্ধ রাশির সম্পর্ক বের করতে পারি। এই হলো গিয়ে আমাদের প্রাথমিক বিষয়, যেগুলো আমরা ক্লাস 9-এ জেনেছি। এবং ক্লাস 9-এ আরেকটা জিনিস জেনেছি যে মাত্রা, একক তো আমরা কাকে বলে জানি। একক দিয়ে এইটার একক কী হবে? এখানে যদি একক বলে মিটার কিউব হয়ে যাবে, এখানে যদি একক বলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। অর্থাৎ আমরা এই চিহ্নগুলো দিয়ে প্রকাশ করলে সেটাকে আমরা একক বলবো, আর এই প্রতীকগুলো দিয়ে যদি কোনো কিছুকে প্রকাশ করি তখন তাকে বলা হয় মাত্রীয় সমীকরণ বা ডাইমেনশনাল ফর্মুলা। কোনো লব্ধ রাশিকে আমরা যখন কোনো লব্ধ রাশিকে মৌলিক রাশির প্রতীক দ্বারা প্রকাশ করি তখন যে ফর্মুলা তৈরি হয় বা যে সংকেত তৈরি হয় বা যে সমীকরণ পাই সেগুলোকে আমরা বলি মাত্রীয় সমীকরণ বা ডাইমেনশনাল ইকুয়েশান বা ডাইমেনশনাল ফর্মুলা। যেমন আমরা যদি বলি বেগ যদি বলি, তাহলে বেগ কোন কোন রাশির উপর নির্ভর করে? দুটো মৌলিক রাশির উপর নির্ভর করে, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো সময়। আবার যদি বলি ভরবেগ কোন কোন রাশির উপর নির্ভর করে? একটা হলো ভর, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো সময়। অর্থাৎ আমি বুঝতে পারছি যে এই কোয়ান্টিটিটা ডিরাইভড কোয়ান্টিটি, অর্থাৎ লব্ধ রাশি, সেই কোয়ান্টিটিটা এই মৌলিক রাশি এল এবং টি দ্বারা গঠিত। ভরবেগেরটা কি? ভর, মৌলিক রাশি মাস, লেন্থ, টাইম দ্বারা গঠিত। এবার এইটার যে চিহ্ন, এটার যে সংকেত আমি লিখব, বেগের যদি সংকেত আমি প্রকাশ করি তখন আমি সেই সংকেতকে এই প্রতীকগুলো বা এই চিহ্নগুলোর সাহায্যে প্রকাশ করতে পারবো। যেমন আমরা পেয়েছি বেগ সমান L/T। এবার এটাকে যদি আমি ঘাতের মতো করে, এর ঘাত কত, এর পাওয়ার কত 1, আর টি এর পাওয়ার কত -1। এখানে ভরবেগের ক্ষেত্রে কী লিখব? m × v। ভরবেগ সমান হচ্ছে p দিয়ে লেখা হয় m × v, তাহলে m L T টু দি পাওয়ার -1, অর্থাৎ এর ঘাত 1, এর ঘাত 1, এর ঘাত -1। এই যে ঘাত বা পাওয়ার, এইগুলোকেই বলা হয় মাত্রা বা ডাইমেনশন। অর্থাৎ ডাইমেনশন বা মাত্রা বলতে আমরা কী বুঝি? এই যে পাওয়ার যেটা বা ঘাত যেটা, সেটাই হলো মাত্রা। অর্থাৎ যখন আমরা কোনো ডিরাইভড কোয়ান্টিটিকে প্রকাশ করি তখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কিছু মাত্রাতে উন্নীত করতে হয়, অর্থাৎ মৌলিক রাশি যে মাত্রাতে উন্নীত করতে হয়। এখানে আমরা বলবো কি? বেগের ভি এর মাত্রা মানে কি? সেখানে ভি এর মধ্যে কি আছে না, এম এর মাত্রা 0, ভিতে এখানে লিখতে হবে। এটা যদি সঠিকভাবে তুমি লিখতে চাও, ভিতে এম এর মাত্রা 0, এল এর মাত্রা দেখো এম নেই মানে এম এর মাত্রা 0, এল এর মাত্রা 1 আর টি এর মাত্রা হলো -1।
এইটা তোমাকে মনে রাখতে হবে। এই যে জিনিসটা, এই সংখ্যাটাকেই বলা হচ্ছে মাত্রা, যে ঘাতে উন্নীত করতে হয়, যে পাওয়ারে উন্নীত করতে হয়। একটা মৌলিক রাশির যে আমি চিহ্ন প্রকাশ করছি, সেই চিহ্ন দিয়ে আমি লব্ধ রাশিটাকে প্রকাশ করছি, সেই চিহ্নের প্রত্যেকটার আলাদা আলাদা করে ঘাতে উন্নীত করতে হয়, সেই ঘাতটাকে বলা হয় মাত্রা। এখানে মাত্রা মানে হচ্ছে এগুলো, কিন্তু অ্যাকচুয়ালি মাত্রা আর মাত্রা সংকেত আমরা একই বলবো। এই ভি এর যদি মাত্রা বলে আমরা m0 L T⁻⁻1 লিখব, কোনো অসুবিধা নেই। এটা দেখে আমরা মাত্রা বুঝতে পারছি যে m এর মাত্রা 0, L এর মাত্রা 1, T এর মাত্রা -1। তাহলে মাত্রীয় সংকেত বললে, মাত্রীয় সংকেত যদি বলে তাহলে আমাকে এইটা অবশ্যই লিখতে হবে, m0 L1 T⁻⁻1। আর যদি শুধু মাত্রা বলে আমি এরকমভাবে প্রকাশ করতে পারি, অথবা আমি এইরকমভাবেও প্রকাশ করতে পারি। সাধারণভাবে মাত্রা যখন বলবে, মাত্রীয় সংকেতেও আমরা প্রকাশ করতে পারি। বোঝা গেল যে মাত্রা তাহলে কি? এইগুলোই হচ্ছে মাত্রা। m এর মাত্রা 0, L এর মাত্রা 1, T এর মাত্রা -2। কার মধ্যে? কোন রাশির মধ্যে? না, ভরবেগ রাশির মধ্যে। তাহলে ভরবেগের মাত্রীয় সংকেত কি? তখন তুমি এটা বলবে, ভরবেগের মাত্রীয় সংকেত হলো এইটা। ক্লিয়ার? এবারে আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস। দেখো, মাত্রা বিভিন্ন রাশি দিয়ে যখন আমি একটা রাশিকে গঠন করছি, তখন ওই রাশিগুলোর উপর যে রাশিটা আমি পাচ্ছি, সেই রাশি কীরকমভাবে নির্ভর করে সেটা আমরা অনেকটাই পেয়ে যাচ্ছি এই মাত্রা দেখে। ধরো আমি L² বলছি। L² কখন বলছি? না, ক্ষেত্রফলের ক্ষেত্রে বলছি। অর্থাৎ ক্ষেত্রফলটা আমরা বুঝতে পারছি যে দুটো দৈর্ঘ্যের গুণফলের সঙ্গে সমান। আবার যখন আমরা L³ বলছি, তখন আমরা বুঝতে পারছি যে আয়তনটা তিনটে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ কোন রাশি কিভাবে ডিপেন্ড করছে, অর্থাৎ একটা রাশি কোন কোন রাশির উপর নির্ভর করে এবং কোন কোন রাশির উপর কীরূপভাবে নির্ভর করে, সেটা কিন্তু আমরা মাত্রীয় সংকেত থেকে আমরা পেয়ে থাকি। সেই মাত্রীয় সংকেত থেকে আমরা, ধরো আমরা এরকম বললাম যে এরকম একটা রাশি F = m × a। এখানে আমি বুঝতে পারছি যে এটা ভরের উপর নির্ভর করে আর ত্বরণের উপর নির্ভর করে, বলটা। কিন্তু এই ত্বরণটা একটা লব্ধ রাশি, এই কারণে m L T⁻⁻2। এটাকে যদি আমি বিশ্লেষণ করে রাখি তাহলে আমি কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে যে আচ্ছা, এই রাশিটা তাহলে ভর, এই রাশিটার উপর ভরের প্রভাব আছে, দূরত্বের একটা প্রভাব আছে, সময়ের একটা প্রভাব আছে, ঠিক কিনা? অর্থাৎ এই কারণে আমরা একটা রাশির মাত্রাকে প্রকাশ করি মৌলিক এককে, মৌলিক যে রাশিগুলো তার প্রতীকের সাহায্যে। তাহলেই আমরা ওই রাশিটা সম্পর্কে ভালো করে বুঝতে পারি। এখন আমরা চলে যাব যে একটা যখন কোয়ান্টিটি, একটা লব্ধ কোয়ান্টিটি, অর্থাৎ আমরা যেটাকে বলছি যে লব্ধ রাশি, সেই লব্ধ রাশি কোন কোন রাশির উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে আমি যখন লিখছি সেটাকে আমরা কি বলি? ল। আমরা যখন ল লিখছি, ধরো PV = RT, F = MA, এগুলো কি ফর্মুলা বা ল? এগুলো হচ্ছে ল এর একটা ফর্মুলা। যে কোনো লকে আমরা ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি। এই যে ফর্মুলা বা ইকুয়েশান, এই যে ইকুয়েশানগুলো, এগুলো হচ্ছে ভ্যালিড ইকুয়েশান, ফিজিক্যাল ইকুয়েশান। এগুলো হচ্ছে সব ফিজিক্যাল ইকুয়েশান, অর্থাৎ বাস্তবে বা প্রকৃতিতে এই ইকুয়েশানগুলো কার্যকরী। PV = RT, F = MA, P = MV, V = U + AT, S = UT + ½ AT²। এই সমস্ত যে ফর্মুলা বা ল বা ইকুয়েশান পেলাম, এই ইকুয়েশানগুলো কি? এগুলো হচ্ছে সব ফিজিক্যাল ইকুয়েশান, মানে ভৌত সমীকরণ। ফিজিক্যাল ইকুয়েশান মানে হচ্ছে ভৌত সমীকরণ। অর্থাৎ বাস্তবে যেটা সম্ভব, ফিজিক্যাল মানে এখানে আছে প্রকৃতিতে, ভৌত পরিবেশে বা প্রকৃতিতে যেগুলো সম্ভব সেগুলোকে আমরা বলছি ফিজিক্যাল ইকুয়েশান বা ভৌত সমীকরণ। ফিজিক্যাল
ইকুয়েশন। এই ফিজিক্যাল ইকুয়েশানগুলোর ক্ষেত্রে দেখা যায় এই ইকুয়েশানগুলো মাত্রার সমসত্বতা নীতি মেনে চলে। মাত্রার সমসত্বতা নীতি মেনে চলে। মাত্রার সমসত্বতার বা সত্যতা নীতি, মাত্রার সমসত্বতা নীতি, হোমোজেনিটি অফ ডাইমেনশন। হ্যাঁ, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন। সেই মাত্রার সমসত্বতা নীতি কি? এই যে আমি ফিজিক্যাল ইকুয়েশানগুলোর কথা বললাম, প্রত্যেকটা ফিজিক্যাল ইকুয়েশানে একাধিক পদ আছে, যেমন এফ সমান এম এ। এই যে সমীকরণটা, এখানে একটা পদ, বাম দিকের একটা পদ, ডান দিকে একটা পদ। আবার ভি সমান ইউ প্লাস এটি, এখানে তিনটে পদ আছে, এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, পদ বা টার্ম। সেই পদগুলোর প্রত্যেকটার ডাইমেনশান সমান হবে, এই নীতিতে বলা হয়, মাত্রার সমসত্বতা নীতিতে বলা হয় যে কোনো ফিজিক্যাল ইকুয়েশানের ক্ষেত্রে সমস্ত পদের মাত্রা সমান হবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো ইকুয়েশান, সেটা যদি ভ্যালিড হয়, ফিজিক্যালি ভ্যালিড হয়, সেটা যদি প্রকৃতি থেকে আসে বা প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা দিতে পারে, তবে আমরা বলবো তারা এভরি টার্ম অফ আ ফিজিক্যাল ইকুয়েশান, every term of a physical equation have same dimensional formula বা সেম ডাইমেনশান। প্রত্যেক পদের, একটা ভৌত সমীকরণে প্রতিটি পদের মাত্রা সমান হবে। এটাকেই বলা হচ্ছে মাত্রার সমসত্বতা নীতি। একটি ভৌত সমীকরণে প্রতিটি পদের মাত্রা সমান হবে বা এক হবে, এইটা হলো মাত্রার সমমাত্রিকতার নীতি। এবং এই সমমাত্রিকতার নীতি থেকে আমরা মাত্রা বিশ্লেষণ করে থাকি বা ডাইমেনশনাল অ্যানালাইসিস করে থাকি। সেটা কিভাবে করে থাকি, সেটাতে যাওয়ার আগে আমি এটাকে এক্সপ্লেন করি যে এই দুটো ভৌত সমীকরণ আমার এখানে লেখা আছে। এখানে দুটো পদ আছে, অর্থাৎ এফের মাত্রা সমান হবে, এই সমীকরণে এফের মাত্রা সমান হবে এম এর মাত্রা আর এম ইন্টু এ এর মাত্রা। আর এখানে কী হবে, ভি এর মাত্রা সমান হবে ইউ এর মাত্রা সমান হবে এ ইন্টু টি এর মাত্রা। বোঝা গেছে? এফের মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2, আর এম এর মাত্রা কি, এম, এর মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -2। এখন তুমি বুঝতেই পারছো যে এই দিকের মাত্রা আর এই দিকের মাত্রা সমান হয়েছে। আর এখানে ভি এর মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -1, ইউ এর মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -1, আর এখানে এ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2 আর টি এর মাত্রা টি, তাহলে কী হবে, এল টি টু দি পাওয়ার -1। এক্ষেত্রেও প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। তাহলে এই ভৌত সমীকরণগুলো সঠিক, এবং সকল ভৌত সমীকরণের ক্ষেত্রে এই সমসত্বতার নীতি প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। এইটার উপর বেস করে আমরা বিভিন্ন রাশির অজ্ঞাত যে মাত্রা, কোনো রাশির মাত্রা আমি জানি না, সেই রাশিটা অন্যান্য কোন রাশির সঙ্গে সম্পর্কিত সেটা আমি যদি জানতে পারি, তাহলে আমি সেই রাশির মাত্রা নির্ণয় করতে পারবো। এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে ফার্স্ট যেটা হয়, মাত্রা নির্ণয়, অজ্ঞাত রাশির মাত্রা নির্ণয়, অজ্ঞাত রাশির মাত্রা নির্ণয়। ধরো এরকম একটা সমীকরণ আছে, এফ ইকুয়ালস টু কে ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এখানে এফ বলা হয়েছে ফোর্স, m1 m2 হলো মাস, আর আর হলো লেন্থ অর্থাৎ ডিস্টেন্স। তাহলে আমি ফোর্সের মাত্রা জানি, আমরা সবাই ফোর্সের মাত্রা জানি এম এল টি টু দি পাওয়ার -2। এম এর মাত্রা আমরা সবাই জানি, m1 এর মাত্রা m1 বা m2, সবার মাত্রা আমরা জানি কি হয়, এদের মাত্রা m হয়। আর ডিস্টেন্স, আর এর মাত্রা কি হবে, l। তাহলে আমরা কে এর মাত্রা নির্ণয় করতে পারবো কোন নীতি কাজে লাগিয়ে,
না মাত্রার সমমাত্রিকতার নীতি বা সমসত্বতা নীতি, সেই নীতি থেকে আমরা এখানে বুঝতে পারবো কি এইখানকার এই পদ, এই সমীকরণে দুটো পদ আছে, এই একটা পদ বাঁ দিকের একটা পদ আর ডান দিকের একটা পদ, এই পদের যে মাত্রা আর এই পদের মাত্রা সমান হবে, অর্থাৎ কে এর মাত্রা আমরা জানি না, অর্থাৎ কে যদি আমি একদিকে রাখি তাহলে আমি কি করবো এফ ইন্টু আর স্কোয়ার, দেখো এটা এদিকে চলে আসবে m1 m2, এই কে এর মাত্রা সমান হবে এফ এর মাত্রা ইন্টু আর স্কোয়ারের মাত্রা বাই m1 এর মাত্রা ইন্টু m2 এর মাত্রা। তাহলে কি হবে এফ এর মাত্রা বসাবো mLt⁻², আর স্কোয়ারের মাত্রা বসাবো এল স্কোয়ার, m1 এর মাত্রা বসাবো m2 এর মাত্রা বসাবো m, তাহলে একটা m কেটে যাবে, আর এই এমটা উপরে উঠলে কী হবে m⁻², এই এল স্কোয়ার আর এল গুণ হয়ে কী হবে l³ t⁻², অর্থাৎ কে এর মাত্রা আমি পেলাম m⁻⁻1 l³ t⁻²। এইভাবে আমরা আননোন রাশি, এই রাশিটা কি আমি তো জানি না, এই অজ্ঞাত রাশির মাত্রা আমি নির্ণয় করতে পারলাম। নেক্সট এক্সাম্পল টু তোমাকে দিয়ে দিল ফোর্স ইকালস টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা তোমরা কোথায় পেয়েছো? কুলম্বের সূত্রতে পেয়েছো। কুলম্বের সূত্রে কি আছে? দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে এর মাত্রা তুমি জানো না, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে তোমাকে Q1 এর মাত্রা জানতে হবে। Q1 হলো চার্জ, Q1 Q2 হলো চার্জ, Q1 Q2 হলো চার্জ। 2 নম্বর আর হলো ডিস্টেন্স, আর এফ হলো ফোর্স। এদের মাত্রা তোমাদেরকে প্রথমে জানতে হবে। যে Q1 Q2 এর মাত্রা জানে না তাহলে তার কিছু করার নেই। Q1 বা Q2 এর মাত্রা কি হবে? দেখো তোমরা প্রবাহিত তড়িৎ পড়েছো, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে Q_t সময় ধরে, তখন প্রবাহ মাত্রাকে আমরা লিখি কি Q/t দিয়ে। তাহলে Q এর মাত্রা কী হবে? I×t। I একটা এসআই পদ্ধতিতে প্রাথমিক একক, তার চিহ্ন I, আর টি হলো সময়, এটাও একটা প্রাথমিক রাশি। একক বলা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে প্রাথমিক রাশি, আর টি হলো প্রাথমিক রাশি। তাহলে এটা মাত্রা হবে I×t। আর Q1 Q2 এদের মাত্রা তাহলে কি হবে? I×t। আর এর মাত্রা আমাদের মুখস্থ এল। ফোর্সের মাত্রা আমাদের মুখস্থ থাকে ক্লাস 9 থেকে, যদিও মুখস্থ এখন না থাকে আবারও মুখস্থ করে নাও তোমরা, mLt⁻²। তাহলে এখানে আমি কে এর মাত্রা নির্ণয় করতে চাই। কে সমান আমি কি লিখব? এফ আর স্কোয়ার বাই Q1 Q2। এবারে আমরা কে এর মাত্রার জন্য এফ এর মাত্রা বসাবো। এফ এর মাত্রা কত হবে? ফোর্সের মাত্রা mLt⁻²। আর এর মাত্রা বসাবো এল স্কোয়ার বাই Q1 এর মাত্রা Q2 এর মাত্রা I×t। এটা করলে কি হবে? এখানে টি স্কোয়ার, এখানে t⁻² আছে, এম এর নিচে কোনো এম নেই, এম লিখে দিলাম। এল নিচে এখানে দুটো আছে, L³ লিখলাম। তারপরে আমি টি নিয়ে ভাববো, টি এখানে হচ্ছে টি স্কোয়ার আর এটা t⁻², তাহলে t⁻⁴ হবে। আর এখানে I আছে, I স্কোয়ার, I⁻² হয়ে যাবে। তাহলে কে এর মাত্রা হবে? কে এর মাত্রা হলো, আমাকে বলতে হবে কে এর মাত্রা হলো mL³ t⁻⁴ I⁻²। এইভাবে কিন্তু মাত্রা নির্ণয় করা যায়। কোন নীতি অনুযায়ী করলাম? না হচ্ছে মাত্রার সমসত্বতা নীতি অনুযায়ী। এইভাবে আমরা বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করতে পারি। সান্দ্রতার মাত্রা নির্ণয় করো। তোমাকে যদি একটা প্রশ্ন দিল, এক্সাম্পল 3, সান্দ্রতার মাত্রা নির্ণয় করো। তোমাকে এই প্রশ্নটা দিয়ে দিল, তুমি কি করবে? না সান্দ্রতার ফর্মুলা তুমি বের করার চেষ্টা করবে। তুমি স্টোকসের সূত্র জেনেছো ক্লাস 9-এ, সেখানে তুমি পেয়েছো স্টোকসের সূত্রে 6π∗RV। এইটা হলো যখন একটা বস্তু পড়ছে কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে, তখন তার উপর একটা বাধা বল প্রযুক্ত হয়। সেই বাধা বলের মান F সমান 6π∗RV। সান্দ্রতা হলো এটা হলো সান্দ্রতাঙ্ক। সান্দ্রতা না বলে এখানে সান্দ্রতাঙ্ক করে, সান্দ্রতাঙ্ক এর মাত্রা নির্ণয় করো। এটা এই 6π, এটা হচ্ছে ধ্রুবক। 6π এর কোনো মাত্রা নাই, 0 বসালে হবে না, এর মাত্রা হচ্ছে
এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, মানে মাত্রা নেই। আর এর মাত্রা, আর হলো রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, যে ফোঁটাটা পড়ছিল বাতাসের মধ্য দিয়ে তার যে ব্যাসার্ধ এটা, তাহলে এর মাত্রা হবে এল। ভি এর মাত্রা হবে কি, এল টি টু দি পাওয়ার -1। আর এফ হলো ফোর্স, ফোর্সের মাত্রা তো তোমরা জানো, এম এল টি টু দি পাওয়ার -2। এবার এখানে বসিয়ে দেবো, ইটা সমান তাহলে কী হবে, এফ বাই 6 পাই আর ইন্টু ভি। এফের মাত্রা এটা বসাবো, এম এল টি টু দি পাওয়ার -2। 6 পাইয়ের কোনো মাত্রা নেই, মাত্রা নেই মানে 1 বসাতে হবে, 0 বসিয়ে দেবে না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আর ইকাস টু এল, আর ভি ইকাস টু হবে এল টি টু দি পাওয়ার -1। তাহলে কী হবে, এল এল একটা এল চলে যাবে, এম এল একটা উপরে আসলে এল টু দি পাওয়ার -1 হবে, আর টি একটা উপরে আসলে টি টু দি পাওয়ার -2 + 1 -1। এইটা হবে সান্দ্রতাঙ্কের মাত্রা। অর্থাৎ সান্দ্রতাঙ্কের মাত্রা যদি জানতে চায় তাহলে তুমি লিখবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 উইথিন থার্ড ব্র্যাকেট। এইভাবে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে অজ্ঞাত রাশির মাত্রা নির্ণয় করতে পারি। তাহলে মাত্রা বিশ্লেষণের ফার্স্ট অ্যাপ্লিকেশান আমরা আলোচনা করলাম, বাকিগুলো তোমরা করে ফেলবে। জি এর মাত্রা নির্ণয়, জি এর মাত্রা নয়, তোমরা আরও অনেক রাশি আছে যে রাশিগুলোর মাত্রা নির্ণয় করতে পারো। তোমাকে বলা হলো পি সমান, তুমি এক্ষুনি করে ফেলো ক্লাস ওয়ার্ক, ভিডিওটাকে পজ করো, খাতায় তুমি নিশ্চয়ই লিখছো। সবসময় আমি বলে রাখি যে যখনই ভিডিও ক্লাস চলবে তখনই তোমরা খাতা নিয়ে বসবে, খাতায় আস্তে আস্তে লিখবে, পজ করে করে ভিডিওটা দেখবে। এখানে চাপ সমান হচ্ছে এফ বাই এ, হ্যাঁ, তাহলে এখানে তুমি চাপের মাত্রা নির্ণয় করতে ধরো বলা হলো, তখন এফের মাত্রা আর এর মাত্রা বসিয়ে দেবে। এবার ডেনসিটির মাত্রা বের করতে বলে এম বাই ভি। হ্যাঁ, তোমাকে বলা হলো রোধের মাত্রা নির্ণয় করো, ভি বাই আই। ভিটা হচ্ছে এখানে পোটেনশিয়াল, বিভব, আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা। এইগুলো ধরো তোমাকে বের করতে বললো, তুমি করে ফেলবে। এফের মাত্রা বসিয়ে দেবে, এর মাত্রা, ভরের মাত্রা বসিয়ে দেবে, ভি এর মাত্রা, ভি মানে আয়তন, আয়তনের মাত্রা এল কিউ। আর এর ক্ষেত্রে ভি আর আই, এখানে বিভবের মাত্রা বের করা কিন্তু একটু টাফ, আমি বিভবের মাত্রাটা এখানে দেখিয়ে দিচ্ছি। বিভবের মাত্রা বের করো, মাত্রা নির্ণয় করো, এরকম যদি একটা প্রশ্ন থাকে তুমি কি করবে। দেখো, তুমি জেনেছো বিভবের সংজ্ঞা থেকে তুমি জানো একক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, অর্থাৎ একক আধানের জন্য কৃতকার্য, যেটা একক বলি সেটা নিচে থাকে, আর কৃতকার্য একক আধানের জন্য কৃতকার্য, একক আধানের জন্য কৃতকার্যকে বলা হয় বিভব। তাহলে ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। এইভাবে তুমি মনে রাখতে হবে। ফিজিক্সে অনেক ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলাগুলোর মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, যেটা থেকে মনে রাখা সহজ হয়। এখানে কৃতকার্য সমান বল ইন্টু সরণ, এম এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে বল, সবসময় আমরা ব্যবহার করছি, আর সরণ হচ্ছে এল, আর কিউ হচ্ছে আই ইন্টু টি, একটু আগে পেয়েছি। তাহলে এম এল 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 স্কোয়ার, আর টি -2 -1 -3, আর আই টু দি পাওয়ার -1। এই হলো বিভবের মাত্রা। বিভবের মাত্রা এখানে বসাবে, আর নিচে একটা আই দিয়ে ভাগ করে দেবে। আর এর মাত্রা কী পাবে বুঝতে পারছো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এইভাবে তোমরা বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করতে পারবে মাত্রা বিশ্লেষণের সাহায্যে। এক্ষুনি এটা করে ফেলো, পজ করে ফেলো। নেক্সট হচ্ছে 2 নম্বর, মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণের সত্যতা যাচাই। সমীকরণের সত্যতা যাচাই মাত্রা বিশ্লেষণের সাহায্যে এটা করা যায়। ধরো তোমাকে একটা সমীকরণ দিয়েছে, y ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স কিউব, এরকম করে একটা সমীকরণ দিয়েছে। সেই সমীকরণে তোমাকে বলা হলো যে এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -1। এর মাত্রা, সরি, এত কঠিন দেওয়ার দরকার নেই। সমীকরণের সত্যতা যাচাই তোমাকে দেওয়া থাকলো যে একটা কিছু বলো, যে পি ইকুয়ালস টু এ প্লাস বি এক্স স্কোয়ার। পি হচ্ছে চাপ, আর এ একটা রাশি যার মাত্রা দিয়ে দিয়েছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর বি একটা রাশি যার মাত্রা দিয়েছে এম এল টু দি পাওয়ার -2 এল টি টু দি পাওয়ার -2, আর এক্স হলো একটা জাস্ট দূরত্ব। এবার এই যে সমীকরণটা
সত্যতা, এই সমীকরণটা সঠিক কি না, বা নির্ভুলতা, সত্যতা যাচাই বা নির্ভুলতা যাচাই, কারেক্ট কি না, নির্ভুলতা যাচাই। তুমি কি করবে? আমরা জানি মাত্রার সম সত্যতা নীতি। সেই নীতিতে কি জানি না, পি এর মাত্রা, পি একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাহলে পি এর মাত্রা যা হবে এ এর মাত্রাও তা হবে, আর বি ইন্টু এক্স স্কোয়ারের মাত্রাও তাই হবে। কিন্তু দেখো এখানে পি এর মাত্রা কি, চাপের মাত্রা, চাপের মাত্রা আমরা কি করে পাবো, এফ বাই এ। এ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এ হচ্ছে এরিয়া মানে লেন্থ ইন্টু লেন্থ স্কোয়ার। তাহলে কী হবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে চাপের মাত্রা আমি পাবো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই যে রাশিটা এর মাত্রা দিয়ে দিয়েছে, হ্যাঁ, এখানে এর মাত্রা বলে দিয়েছে একই এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এখনও পর্যন্ত এই দুটো মিলে যাচ্ছে। এবার এটা মিলে কিনা দেখা যাক। বি ইন্টু এক্স স্কোয়ার, বি ইন্টু এক্স স্কোয়ারের মাত্রা কী আছে, বি এর মাত্রা দিয়ে দিয়েছে এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। আর দূরত্ব এটা যদি হয় দূরত্বের স্কোয়ার দেওয়া আছে মানে এল স্কোয়ার, তাহলে এম টি টু দি পাওয়ার -2 হচ্ছে। তাহলে সবগুলো মাত্রা সমান হলো, এটার সঙ্গে এটা সমান হলো, কিন্তু এটা সমান হলো না। এই কারণে এই সমীকরণটা তুমি বলতেই পারবে যে এটা নির্ভুল নয়, অর্থাৎ সঠিক নয়, এটার মধ্যে কিছু গলতি রয়েছে। এইভাবে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা সমীকরণের সত্যতা যাচাই করতে পারি। নেক্সট 3 নম্বর, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি করতে পারি আলোচনায় আসছি। মাত্রা বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন। এর কয়েকটা লিমিটেশান আছে, কিন্তু প্রথমে আমরা এর ভালো দিকটা জেনে নিই, তারপরে আমরা এর সীমাবদ্ধতা জানব। কেমন? প্রথমে আমরা বলবো যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। প্রথমে জানতে হবে যে কোন কোন রাশির সঙ্গে নির্ণেয় রাশিটি সম্পর্কিত। 2 নম্বর জানতে হবে যে ওই রাশিগুলোর সঙ্গে গুণের সম্পর্ক আছে কিনা, ওরা হচ্ছে গুণ আকারে আছে কিনা। যে রাশিগুলো মানে আমি এই নির্ণেয় রাশি ছাড়া বাকি যে রাশিগুলো, নির্ণেয় রাশি বাদে বাকি রাশিগুলি গুণ বা ভাগের, নির্ণেয় রাশি বাদে বাকি রাশিগুলি গুণ বা ভাগের কি বলে হিসেবে আছে কিনা, এইগুলো আমাদেরকে জানতে হবে। 3 নম্বর, ওই যে রাশিগুলির মধ্যে মাত্রাহীন রাশি আছে কিনা, এইগুলো আমাদেরকে জানতে হবে। যদি মাত্রাহীন রাশি থাকে তাহলে কিন্তু আমি সম্পর্ক স্থাপন করতে পারবো না, কারণ যার মাত্রা নেই সেই রাশিটা কে আমি বুঝবো কী করে। সেই রাশির কত স্কোয়ার, আমি ধরো একটা থিটা বললাম, এইটা হচ্ছে কোণের মাত্রা নেই, তাহলে আমি যদি বলি আর ইন্টু থিটা সমান এস, তাহলে আর এর মাত্রা হচ্ছে এল, এস এর মাত্রা হচ্ছে এল, কিন্তু এই যে মাত্রাটা এই আর ইন্টু থিটা স্কোয়ারের মাত্রাও এস এর মাত্রার সঙ্গে সমান হবে, আর ইন্টু থিটা কিউবের মাত্রাও এস এর মাত্রার সঙ্গে সমান হবে, আর বাই থিটা এর মাত্রাও এস এর মাত্রার সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে আমরা কি এই সম্পর্কটা নির্ণয় করতে পারবো না। এই কারণে মাত্রাহীন রাশি যদি থাকে
তাহলে আমরা সেই যে সূত্র বা সম্পর্ক সেই সম্পর্কটা নির্ণয় করতে পারবো না। আর যেইটা ধরো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা একটা যোগ আকারে আছে, বা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে সমীকরণগুলো কিন্তু আমরা এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করতে পারবো না। তার কারণ কি, যে এইরা হচ্ছে গুণ বা ভাগের হিসেবে নেই, এখানে হচ্ছে মাঝে যোগ চিহ্ন আছে। কারণ আমি এইটার সঙ্গে এইটা যোগ আকারে আছে, হ্যাঁ, এটা কিভাবে আছে, কেমন করে আছে, সেটা আমি কি করে বুঝবো? এইটা আমি যে লিখছি যে ভি এর মাত্রা সমান ইউ এর মাত্রা, এটা এরকম তো অনেকগুলো রাশি যোগ হয়ে হয়ে থাকতে পারে। এর কতগুলো যোগ আছে, কিভাবে আছে, আমরা বুঝবো কী করে? এই কারণে মাত্রা বিশ্লেষণের সাহায্যে এই ধরনের রাশিগুলো সম্পর্ক নির্ণয় করা যায় না। এবারে আসা যাক কীভাবে সম্পর্ক স্থাপন করা যায়। আমাকে দিয়ে দেওয়া হলো, আমাকে ছোট করে দিয়ে দেওয়া হলো 1 নম্বর, যে আমাকে বলা হলো যে একটা বস্তু পড়ছে বাতাসের মধ্য দিয়ে পড়ছে, বাতাসের মধ্য দিয়ে একটা বস্তু নিচের দিকে নামছে। এর উপরে যে বাধা বল প্রযুক্ত হয় সেই বলটা কত, অর্থাৎ স্টোকসের যে সূত্রটা আমরা পাই এফ ইকুয়ালস টু 6 পাই ইটা আর ভি, এই সূত্রটা আমি মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করতে চাই। ধরা যাক আমি এই সূত্রটা আমি জানি না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই বাধা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাকে প্রথমে জানতে হবে, নইলে কিন্তু আমি এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে এই সম্পর্কটা নির্ণয় করতে পারবো না। তোমাকে বলে দিল যে বাধা বল নির্ভর করে এই গোলকের ব্যাসার্ধের উপর, আর এই যে মিডিয়ামটা যে মাধ্যমের মধ্য দিয়ে এটা পড়ছে তার ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্কের উপর, আর কিসের উপর নির্ভর করে না, এই বলটা কত জোরে পড়ছে, কত বেগে পড়ছে সেই বেগের উপর। এইটা যদি তোমাকে দেওয়া থাকে, অর্থাৎ এই যে ফোর্স, এই বলটা এই রাশির উপর ডিপেন্ড করে, অর্থাৎ ফাংশান অফ আর ইটা অ্যান্ড ভি, তবেই তুমি এই এফের মানটা বা এফের সঙ্গে এদের সম্পর্কটা নির্ণয় করতে পারবে। তুমি প্রথমে ধরে নেবে যে ধরি এফ সমান, তুমি জানো গুণ আকারে বা ভাগ আকারে থাকা ছাড়া হবে না, যোগ বিয়োগ আকারে থাকলে সেটা আমরা হিসেব করতে পারবো না। এই জন্য তোমাকে ধরে নিতে হবে একটা কনস্ট্যান্ট, তুমি এর সঙ্গে একটা কনস্ট্যান্টও গুণ থাকতে পারে, সেটা তুমি জানো না, কে ইন্টু আর টু দি পাওয়ার এক্স ইটা টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড, এটা তুমি ধরে নেবে। ধরে নিয়ে এবার কি করতে হবে না, মাত্রার সমসত্বতা নীতি অনুযায়ী আমরা কি করব, সব বসাবো। এর মাত্রা এফ এর মাত্রা সমান হবে আর এর মাত্রা এর এক্স পাওয়ার, ইটা এর মাত্রা তার টু দি পাওয়ার ওয়াই, আর ভি এর মাত্রা টু দি পাওয়ার জেড। এখানে এফ এর মাত্রা আমি কি পাবো, এম এল টি টু দি পাওয়ার -2। আর এর মাত্রা, আর হলো রেডিয়াস মানে একটা লেন্থ, এল টু দি পাওয়ার এক্স। ইটা এর মাত্রা আমরা একটু আগে নির্ণয় করেছিলাম, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এখানে আমরা বসাবো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার ওয়াই। আর ভি এর মাত্রা আমি কি পাবো না, ভি এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -1। এখানে আমরা সেটা বসাবো, এটাকে মুছে দিচ্ছি। এখানে আমরা বসাবো এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার জেড। এবারে আমরা মাত্রাগুলোকে সাজাবো, এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2। এবারে এল এর ক্ষেত্রে কি কি আছে, এল টু দি পাওয়ার এক্স আছে, এখানে এল টু দি পাওয়ার এই যে -1 আর তার পাওয়ার আছে ওয়াই, তাহলে এল টু দি পাওয়ার -ওয়াই। আর এখানে এল টু দি পাওয়ার জেড আছে প্লাস জেড। টি এর ক্ষেত্রে কি আছে, আচ্ছা এল আগে লিখলাম কেন, আগে এম লিখবো, এর সঙ্গে এটা কম্পেয়ার করব, এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার এক্স, এখানে টু দি পাওয়ার -ওয়াই, আর এখানে টু দি পাওয়ার জেড, আর টি টু দি পাওয়ার কী হবে -ওয়াই জেড। এইগুলো করলে আমি কি পাবো না, এই মাত্রার সঙ্গে এর মাত্রা তুলনা করতে পারবো, কারণ এদিকে এই পদটার যে মাত্রা হয়, দুদিকে দুটো পদের মাত্রা সমান হবে, অর্থাৎ এম এর যা মাত্রা হবে এখানে, এই ক্ষেত্রেও এম এর মাত্রা তাই হবে। অর্থাৎ প্রথমে আমি এইটার সঙ্গে এটা কম্পেয়ার করে পাবো, এখানে মাত্রা বিশ্লেষণের সাহায্যে পাই লিখবে, মাত্রা বিশ্লেষণ করে পাই বলে তুমি লিখবে, লিখে এটা কি পাবে, y = 1,
আর এখানে তারপরে তুমি কি করবে, এইটা সমান এটা লিখবে মাইনাস ওয়াই মাইনাস জেড ইকালস টু -2। সেখান থেকে কী পাবে, ওয়াই প্লাস জেড ইকালস টু 2। এবার ওয়াই এর মান 1, 1 প্লাস জেড ইকালস টু 2। সেখান থেকে তুমি পাবে জেডের মান 1। এখান থেকে তুমি বা জেড ইকালস টু 1 পাবে। তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে জেডের ভ্যালু পেয়ে যাবে। এবার তুমি কম্পেয়ার করবে এটার সঙ্গে যেটা কম আছে। দেখো এখানে শুধু ওয়াই ছিল বলে এটা আগে কম্পেয়ার করে নিয়েছি। এবার একটু পরপর কম্পেয়ার করবে না, যেটাতে তুমি কম দেখবে যে এখানে ওয়াই জেড আছে, তার মানে একটা ওয়াই জানা হয়ে গেছে, মানে আমি জেডটা পেয়ে যাবো। তারপরে এটা তিনটেতে যে পাওয়ারটা তিনটে দিয়ে আছে সেইটা এবারে লিখবো, ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান হবে 1। দেখো এল এর মাত্রা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আর এল এর মাত্রা এখানে 1। তাহলে এই দুটো আমি এরকমভাবে সম্পর্কিত করতে পারলাম। তার মধ্যে আমি ওয়াই এর মান জানি, এক্সের মান জানি না, নির্ণয় করবো ওয়াই এর মান 1 আর জেডের মান +1। এখান থেকে কেটে যাবে, তাহলে এক্স ইকালস টু হবে 1। সরি, তাহলে আমি এখানে পেলাম কি, এক্স ইকালস টু 1, ওয়াই ইকালস টু 1 আর জেড ইকালস টু 1। এইটা আমরা মাত্রা বিশ্লেষণ করে পেলাম। তাহলে আমি এই যে এফ সমান কি লিখতে পারবো, এফ সমান হচ্ছে কে ইন্টু ইটা, মানে এখানে ইটা 1 ওয়াই এ টু দি পাওয়ার 1 আর লিখবো না, ভি ইটা আর, আগে আর লিখি কে আর টু দি পাওয়ার 1 মানে আর লিখবো, ইটা টু দি পাওয়ার 1 মানে ইটা লিখবো, ভি টু দি পাওয়ার 1 মানে ভি লিখবো। এইটা হলো স্টোকসের সূত্র, এটা হচ্ছে স্টোকস ল। এই সূত্রটাতে আমরা কি জানতে পারলাম না, যে এটা হচ্ছে এই যে মাত্রাহীন যে ধ্রুবক, এই ধ্রুবকটার মান, ধ্রুবকের মান মাত্রা বিশ্লেষণ করে জানা যায় না। মাত্রা বিশ্লেষণ করে জানা যায় না। মাত্রা বিশ্লেষণ করে আমরা ধ্রুবকের মান জানতে পারি না। আমরা অন্য কোনো ফর্মুলা থেকে আমরা এই কে এর মানটা নির্ণয় করে থাকি, অ্যাকচুয়ালি কে ইকুয়ালস টু 6 পাই। সেটা আমরা পরে অন্য কোনো থিওরি থেকে পাই, কিন্তু মাত্রা বিশ্লেষণের থেকে পাই না। এটা একটা মাত্রা বিশ্লেষণের লিমিটেশন। অর্থাৎ মাত্রা বিশ্লেষণ করে আমরা যে ধ্রুবকযুক্ত পদগুলো, ধ্রুবকযুক্ত যে গুণিতকগুলো থাকে, সেই ধ্রুবকগুলোর মান নির্ণয় করতে পারি না। নেক্সট আমরা আবার একটা এক্সাম্পল নেব। কি নেব, ধরা যাক এরকম একটা সিম্পল পেন্ডুলাম আছে, সরল দোলক বলে, একটা সুতো সাহায্যে একটা পাথরের নুড়িকে বেঁধে তুমি কি করছো, দুলাচ্ছ। তাহলে কী হবে, নুড়িটা এরকম যাবে, এরকম আসবে, এরকম যাওয়া আসা করবে। এই যে যাওয়া গিয়ে আবার ফিরে এলো, এই যে টাইমটা, এটাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এই পর্যায়কাল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমাকে প্রথমে জানতে হবে। তুমি ধরে নেবে যে পর্যায়কাল এল এর উপর নির্ভর করে, আর এখানে যে অভিকর্ষজ ত্বরণ আছে জি এর উপর নির্ভর করে। এটা তোমাকে সাপ্লাই করা থাকবে, অথবা তোমাকে নিজেকে জানতে হবে যে পর্যায়কাল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পর্যায়কাল ডিপেন্ড করে এল এর উপর আর জি এর উপর। এই পিণ্ডের ভরের উপর ডিপেন্ড করে না। তুমি ভর ধরলেও এখানে যদি তুমি ভর নিয়ে নাও, এম এল জি এই তিনটে বিষয়ও যদি নিয়ে নাও, দেখবে ভরের যে পাওয়ারটা সেটা 0 আসবে, অর্থাৎ ভরের উপর ডিপেন্ড করে না। আমরা তিনটেই নিচ্ছি, নিয়ে আমরা এটাকে মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করব। ধরি টি সমান, টি হচ্ছে এই বিষয়ের উপর নির্ভর করে, তাহলে টি সমান হচ্ছে কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড। এটা আমরা প্রথমে বসাবো। তারপরে এদিকের মাত্রা টি হচ্ছে পর্যায়কাল, মানে একটা সময়কাল, সময়ের মাত্রা টি, এম এর মাত্রা 0, এল এর মাত্রা 0, টি এর মাত্রা 1। এইভাবে আমরা এটাকে সাজিয়ে লিখব, শুধু টি লিখব না, কারণ এদিকের সঙ্গে ওদিকে কম্পেয়ার করতে হবে। এবারে এম এর মাত্রা কি, এটা হলো ভরের মাত্রা এম, এল লেন্থের মাত্রা এল, আর জি হচ্ছে ত্বরণের মাত্রা কি, একটু আগে আলোচনা হয়েছে, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমি এল টি টু দি পাওয়ার -2 লিখব জেড। তাহলে এখানে কি পাবো, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1 সমান কী হবে, এম একটাই আছে, এম টু দি পাওয়ার এক্স, এল আছে দুটো, এল টু দি পাওয়ার ওয়াই আর এল টু দি পাওয়ার জেড গুণ হয়ে গেলে কি হয়, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। আর টি টু দি পাওয়ার কত পাবো, -2। এবার আমরা কম্পেয়ার করব যে মাত্রা বিশ্লেষণ করে পাই, বলে লিখব। লিখে আমরা কি করব না, এইটার সঙ্গে এইটা
কম্পেয়ার করব, এক্স ইকাস টু 0 পেয়ে গেলাম। এরপরে কোনটা করব, এটা করব না এটা করব না এইটা যেটা কম আছে -2z, একটাই মাত্র চলরাশি আছে, এটার সঙ্গে আমি এটার সঙ্গে 1কে কম্পেয়ার করব, মানে জেড ইকাস টু হয়ে গেল -12। এবারে এইটাতে দুটো আছে y প্লাস জেড, তার মধ্যে আমরা জেড জেনে নিয়েছি, y প্লাস জেড ইকাস টু 0। তাহলে এখান থেকে কি পাবো, জেড ইকাস টু ওয়াইটা আমাদের নির্ণয় করতে হবে -z। তাহলে জেড যদি +12 হয় -12 হয়, -z হবে +12। অর্থাৎ আমরা এক্সের মান পেয়ে গেলাম, এই যে সমীকরণটা এখানে এক্সের মান পেয়ে গেলাম 0, এটা মুছে দেবো এখন। ওয়াই এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান কত পেলাম +12, আর জেডের মান পেয়ে গেলাম -12। এবারে আমরা এটাকে এরকম করে লিখব, অর্থাৎ টি ইকাস টু, অতএব টি ইকাস টু আমরা লিখব কি, টি ইকাস টু কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স মানে 0, এল টু দি পাওয়ার ওয়াই মানে ½ জি টু দি পাওয়ার জেড মানে -12। তাহলে আমি কি লিখতে পারবো, কে এম আর কিচ্ছু নেই, এম এর উপর নির্ভর করছে না, এটা হচ্ছে √L, আর জিকে নিচে নিয়ে আসলে √G, তাহলে কে √L/G। অর্থাৎ দোলকের দোলনকালের যে সূত্র, সেই সূত্র হলো টি ইকুয়ালস টু কে √L/G। প্রকৃতপক্ষে এই সূত্রটা কি হয়, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান আমরা এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে পাই না, এই কে এর মান হলো 2π√L/G। এইটা হলো প্রকৃত মান, প্রকৃত ফর্মুলা, আর এই ফর্মুলাটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা পেয়ে থাকি। এরকম অনেক সম্পর্ক আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে পেয়ে থাকি। ধরা যাক বায়ুতে বা যে কোনো মাধ্যমে, একটা মাধ্যমের মধ্য দিয়ে যখন শব্দ তরঙ্গ যাচ্ছে, কোনো তরঙ্গ যাচ্ছে, স্থিতিস্থাপক তরঙ্গ যদি হয়, সেক্ষেত্রে এই বায়ুর স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইলাস্টিসিটি, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, তোমরা এটা ক্লাস 9-এ পেয়েছো, ইয়ং গুণাঙ্ক পেয়েছো, আয়তন বিকৃতি গুণাঙ্ক পেয়েছো, মডুলাস অফ রিজিডিটি পেয়েছো। মডুলাস অফ রিজিডিটি এই সমস্ত পেয়েছো। সেক্ষেত্রে তোমরা এই যে ভি এর মধ্য দিয়ে যে শব্দের বেগ, এই ভি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে না, শব্দের বেগ ভি ধরে নিতে হবে যে এই মাধ্যমের ঘনত্বের উপর ডিপেন্ড করে, ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয়, আর এই ইলাস্টিক কোএফিসিয়েন্ট, ইলাস্টিসিটি এবং ঘনত্বের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমাকে ধরে নিতে হবে, ধরি ভি সমান কে ইন্টু ই টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই। এখানে ভি হচ্ছে কি, এল টি টু দি পাওয়ার -1, এর মাত্রা যদি বসাই এম টু দি পাওয়ার 0 বসিয়ে দেবো, বেগের মাত্রা হলো এটা, আর কে এর মাত্রা নেই, এটা কনস্ট্যান্ট। ই এর মাত্রা কত, ই এর মাত্রা অর্থাৎ ইলাস্টিক কোএফিসিয়েন্টের মাত্রা তোমরা জানো, পীড়নের মাত্রা, চাপের মাত্রা, আর ইয়ং গুণাঙ্কের মাত্রা, আয়তন বিকৃতি গুণাঙ্কের মাত্রা, সব মাত্রা এক। এক্ষুনি তোমরা চাপের মাত্রা বের করেছিলে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। সেক্ষেত্রে তুমি এই ইলাস্টিক কোএফিসিয়েন্টের মাত্রা ওইটাই বসাবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এক্স। আর ঘনত্ব সমান ভর বাই আয়তন, এম এল টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার ওয়াই। এইভাবে বসাবে। বসানোর পরে তুমি কী করবে, এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1 করবে। এখানে এমগুলো কটা আছে, এম টু দি পাওয়ার এক্স আছে আর ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। এলগুলো কটা আছে, দুটো আছে, এল টু দি পাওয়ার -x আছে আর -3y আছে, আর টিগুলো একটাই আছে 2x। তাহলে তুমি কোনটা কম্পেয়ার করবে আগে, না এইটা আগে কম্পেয়ার করবে। এইটা কম্পেয়ার করলে কী হবে, -2x ইকালস টু -1 বা x ইকালস টু তুমি পাবে +12। এবারে তুমি এইটা করতে পারো, এইটার সঙ্গে এইটা কম্পেয়ার করতে পারো। দেখো এই দুটো দরকার নেই, কারণ আমাদের এখানে দুটো মাত্র আননোন রাশি, এক্স আর ওয়াই, জেড কিছু নেই। তাহলে আমরা ইজিলি আমরা যে কোনো একটা সম্পর্ক বের করতে পারবো, এক্স প্লাস যে কোনো একটা সম্পর্ক থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো। এক্স প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই প্লাস 2 হবে -x। তাহলে এখানে এক্সের যদি ভ্যালু +12 হয়, -x হবে -12। আর এখান থেকেও তুমি সেটা পুট করে দেখে নিতে পারো। দেখো এক্সের +12 বসাও, আর ওয়াই এর তুমি -12 বসাও, মাইনাসে মাইনাসে প্লাস, 3/2 থেকে হাফ বাদ দিলে কত হয়, 1 হয়। সেটাই হচ্ছে এল এর মাত্রা আছে, এটা তুমি মিলিয়ে নিতে পারো। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ যে এইগুলোর উপর কীভাবে ডিপেন্ড করছে। এক্সের ভ্যালু তুমি পাচ্ছ, এখানে এক্সের ভ্যালু পাচ্ছ 12 আর ওয়াই এর ভ্যালু পাচ্ছ -12।
এবারে তুমি তাহলে বেগের এক্সপ্রেশনটা পেয়ে যাবে। বেগ ভি ইকুয়ালস টু হবে কে ইন্টু ই টু দি পাওয়ার হাফ আর রো টু দি পাওয়ার মাইনাস হাফ সমান কে ইন্টু রুট ওভার ই বাই রো। অর্থাৎ বেগের যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা তুমি এখান থেকে বের করতে পারবে। এরকম বহু সম্পর্ক এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। লাস্ট যেটা আছে যে বিভিন্ন এককের সঙ্গে সম্পর্ক। ধরো তোমাকে বলা হয়েছে যে ডাইনের সঙ্গে নিউটনের সম্পর্ক কী, ডাইনের সঙ্গে নিউটনের সম্পর্ক কী। এই সম্পর্কটা তুমি নির্ণয় করতে পারছো না, তুমি কি করবে না, এগুলো হচ্ছে বলের একক জানো, এফের মাত্রা প্রথমে বসিয়ে নেবে, এম, হ্যাঁ, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু মাত্রা বসিয়ে নেবে। এবার কি করবে যে এই রাশির মাত্রা সঙ্গে এই রাশির মাত্রা তুলনা করবে, F1 বাই F2, এখানে M1 L1 T1 টু দি পাওয়ার মাইনাস টু আর হবে M2 L2 টি টু দি পাওয়ার মাইনাস টু। এবারে তুমি দেখো, তুমি যদি ডাইন বলো সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক, এটা হচ্ছে বলের সিজিএস একক, আর এটা হলো নিউটন হলো বলের এসআই একক। এবার আমি যদি এখানে বলের একক বের করতে চাই, এটাকে যদি আমি ডাইন বলি বা নিউটন বলি আর এটাকে যদি ডাইন বলি, হ্যাঁ, তাহলে আমি এখানে নিউটনের জায়গায় কি বসাবো, নিউটন হচ্ছে এসআইয়ের জন্য বসাবো, তাহলে এখানে এমের জায়গায় আমি 1 কেজি বসাবো আর এলের জায়গায় আমি 1 মিটার বসাবো আর এটা হচ্ছে 1 সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। এখানে ভরের জায়গায় আমি কি বসাবো, 1 গ্রাম বসাবো আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার বসাবো আর এটা 1 সেকেন্ড, এটা কেটে গেল, অর্থাৎ 1 কেজি বাই 1 গ্রাম আর এখানে হচ্ছে 1 সেন্টিমিটার বাই 1 মিটার বাই 1 সেন্টিমিটার। এবার 1 কেজি 1 গ্রামের থেকে কত বেশি না 1000 গুণ বেশি, 1 মিটার 1 সেন্টিমিটার থেকে কত গুণ বেশি না 100 গুণ বেশি, তাহলে 10 টু দি পাওয়ার 5। এইভাবে মাত্রার সাহায্যেও আমরা কী করতে পারি, নিউটন আর ডাইনের মধ্যে, অর্থাৎ 1 নিউটন বাই 1 ডাইন যদি বলা হয়, 1 নিউটন বাই 1 ডাইন, তো সেটা আমরা কি পেলাম, 1 ডাইন ইকুয়ালস টু পেলাম 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এইভাবে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। মাত্রা বিশ্লেষণে এই হচ্ছে ব্যাপার। এবারে কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো তোমাদেরকে দেখতে হবে। ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে যে P ইকুয়ালস টু A প্লাস এক্স বাই সি প্লাস টি স্কোয়ার, এরকম তোমাকে দিয়ে দিয়েছে। এবার বলবে যে A বাই সি এর মাত্রা কত, পাতি এরকম একটা দিয়ে দিয়েছে, যেখানে চাপ পি হচ্ছে চাপ, এরকম লেখা থাকবে চাপ, আর এক্স হচ্ছে দূরত্ব, আর কিচ্ছুটি দেওয়া নেই তোমাকে। কিন্তু এটা না, এক্স দূরত্ব হলে এটা চাপ হবে কী করে, ভুল বলা হয়ে গেল। এক্স ইন্টু এটা হচ্ছে একটা দিয়ে দাও বি, তাহলে এখানে বি, এ বাই বি সি এর মান নির্ণয় করো, হবে কিনা জানি না, দেখা যাক। দেখো এখানে এই যে টি স্কোয়ার দিয়েছি, এটা হচ্ছে সময় দেওয়া থাকবে, টি ইকুয়ালস টু সময়। এই রাশিগুলো নোট, এখানে টি এর মাত্রা আমি কি বসাবো, পি এর মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2 আমরা জানি, আর দূরত্বের মাত্রা এল বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা কিন্তু অনেকটাই বের করতে পারবো। প্রথমে আমাদেরকে কি করতে হবে, এইটাকে টার্গেট করতে হবে, কারণ এর সঙ্গে এটা যুক্ত হয়ে আছে, ভালো করে লক্ষ্য করো, যেটার সঙ্গে যেটা যুক্ত থাকে সেই দুটো রাশির মাত্রা সমান হতে হবেই। ধরো আমি বললাম এ প্লাস বি সমান এক্স, তাহলে আমি এই রাশিটা আর এই রাশিটা সমজাতীয় যে সেটা বুঝতে পারছি, নাহলে এটা ভৌত সমীকরণ হবেই না। মাত্রা সম সত্যতার নীতি যেটা আমরা পেয়েছি সেটা সম্ভব হবে না, এটা মানে এখানে মানবে না, অর্থাৎ এটাকে ভৌত ইকুয়েশন বলা যাবে না। তাহলে যে কোনো ভৌত ইকুয়েশনে যদি আমি এরকম লিখি বা এ প্লাস বি সি আমি লিখলাম, তাহলে এই রাশির মাত্রাটা এই দুটো রাশির মাত্রার গুণফলের সঙ্গে সমান হবে, এইগুলো আমরা জানি। তাহলে এখানে আমি যখন এইটা সি প্লাস টি স্কোয়ার লিখলাম, তখন সি এর মাত্রা কার সঙ্গে সমান হবে, টি স্কোয়ারের সঙ্গে সমান হবে। ঠিক করে বোঝো, যারা নতুন, যারা হয়তো মাধ্যমিকের 9-এ এখানে হয়তো এতটা ভালো করে শেখনি, তাদেরকে আবারও বলছি যে আমার এর সঙ্গে এটা যোগ আছে,
তার মানে এই রাশিটা আর এই রাশিটার মাত্রা সেম, না হলে এরা যোগ থাকতো না। যোগ থাকতে গেলে মাত্রা সমান হবে, সেটা সমমাত্রিকতার নীতিতে বলা আছে। সেক্ষেত্রে আমরা সি এর যে মাত্রা পেলাম সেটা টি স্কোয়ারের মাত্রার সঙ্গে সমান। প্রথমে সি এর মাত্রা আমরা লিখে ফেলবো যে টি স্কোয়ার। এবারে এ এর মাত্রাকে টি স্কোয়ারের মাত্রা দিয়ে ভাগ করলেই পি এর মাত্রা পাওয়া যাবে, হ্যাঁ কি না বলো? আমি এটাকে এরকম করে রাখবো এ বাই সি প্লাস টি স্কোয়ার আর এক্স ইন্টু বি বাই সি প্লাস টি স্কোয়ার। এটাকে যদি ভেঙে লিখি তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটার মাত্রা পাবো, হ্যাঁ কি না? এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে হ্যাঁ এ বাই সি প্লাস টি স্কোয়ার, তাহলে সি প্লাস টি স্কোয়ারের মাত্রা কত? এখন আর লিখবো না, এর শুধু মাত্রাটা লিখবো। সি এর মাত্রাও টি স্কোয়ার, টি স্কোয়ারের মাত্রাও টি স্কোয়ার। তাহলে এ বাই টি স্কোয়ারের মাত্রা সমান হবে পি এর মাত্রা। পি এর মাত্রা কি? এল টি টু দি পাওয়ার এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবার এটাকে এদিকে নিয়ে গেলে কি পাবো? এ এর মাত্রা পেয়ে যাব এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার, এই যে টি টু দি পাওয়ার -2 এখানে আছে, আর স্কোয়ার মানে 0, টি হবে না। এর মাত্রা আমি খুঁজে পেয়ে গেলাম। ফার্স্ট আমি সি এর মাত্রা পেয়েছিলাম টি স্কোয়ার, সেকেন্ড আমার এ এর মাত্রা হয়ে গেল কত? এম এল টু দি পাওয়ার -1। ইজি কিন্তু, হ্যাঁ, যারা বুঝতে পারবে না তারা আবার নোট দেখবে, নোটেও লেখা আছে এইসব। আচ্ছা এখানে দেখো এবারে এই মাত্রাটা বাকি থেকে গেল। দেখো এক্স ইন্টু বি এর মাত্রা আবার এর মাত্রার সঙ্গে সমান হবে, নাহলে যোগ থাকতে পারতো কি? পারতো না। তাহলে এর মাত্রা আমার নির্ণয় করা আছে, এক্সের মাত্রা আমার এল দেওয়া আছে, বি এর মাত্রাটা আমাকে পেতে হবে, আর এর মাত্রাটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1। তাহলে বি এর মাত্রা হবে এম, এই এলটাকে এদিকে ভাগ করলে এল টু দি পাওয়ার -2, অর্থাৎ বি এর মাত্রা আমি পেয়ে গেলাম এখানে এম এল টু দি পাওয়ার -2। কি মুশকিল, আমি যে প্রশ্নটা দিয়েছিলাম সেটাই ভুলে গেছি। এ বাই বি সি সম্ভবত, হ্যাঁ যাকে যদি এ বাই বি সি এর মাত্রা বলতে দেয় তোমাকে এগুলো এমসিকিউতে দেবে যে এ বাই বি সি এর মাত্রা 3-4টে দিয়ে দেবে, তোমাকে এটা করে নিতে হবে। এ এর মাত্রা বসাতে হবে এম এল টু দি পাওয়ার -1, বি এর মাত্রা এম নিচে হবে এম এল টু দি পাওয়ার -2, আর সি এর মাত্রা টি টু দি পাওয়ার 2। তাহলে এম এম কেটে যাবে, আর এলটা উপরে গেলে +2 -1, এল শুধু হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। আরে বাবা, এটা সুন্দর একটা রাশির মাত্রা চলে এলো। কিসের মাত্রা? না, এটা ত্বরণের মাত্রা চলে এলো। কেমন? এইরকম করে তোমরা হিসেব করবে। এটা জাস্ট আমি একটা দিলাম, এরকম বহু প্রবলেম পড়ে। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে মাত্রার এই যে সাইন লগ এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই টু দি পাওয়ার যেগুলো লিখি, এদের মধ্যে যে রাশিগুলো থাকে সেগুলো সব কিন্তু মাত্রাহীন। এই সমস্ত এক্সপোনেনশিয়াল ফাংশানের উপরে যেগুলো থাকে বা সূচকীয় সম্পর্কতে যেগুলো সূচকের মধ্যে যেগুলো থাকে লগ সাইন এক্সপোনেনশিয়াল, এগুলোর ভেতরে যে সমস্ত এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশনগুলো হচ্ছে সব মাত্রাহীন। ধরো তোমাকে দেওয়া আছে যে y সমান a সাইন কে এক্স প্লাস ওমেগা টি, এরকম একটা সম্পর্ক তোমাকে দেওয়া আছে। y সমান a সাইন কে এক্স প্লাস ওমেগা টি, এইরকম একটা সম্পর্ক দেওয়া আছে। এবার বলবে যে এর মাত্রা কি? ওয়াইটা ধরো এটা সরণ বলে দেবে, এক্সটাও সরণ বলে দেবে, টিটাও সময় বলে দেবে। এবার তোমাকে এর মাত্রা নির্ণয় করতে হবে, কে এর মাত্রা নির্ণয় করতে হবে, আর ওমেগার মাত্রা নির্ণয় করতে হবে। তুমি ইজিলি এটা পারবে, কারণ তুমি দেখে নিয়েছো এটা সাইনের ভেতরে আছে। সাইনের ভেতরে কি হয়? এর মাত্রাও নেই, এর মাত্রাও নেই, পুরোটার মাত্রা নেই। আর এখানে কে ইন্টু এক্সের মাত্রা 1 নেই, মানে কি 1। তাহলে কে এর মাত্রা কী হবে? 1/x এর মাত্রা। এক্সের মাত্রা কি? এক্স হলো সরণের মানে লেন্থ একটা, তাহলে কে এর মাত্রা হবে এল টু দি পাওয়ার -1। এবার ওমেগা ইন্টু টি এর মাত্রা নেই, কেন না? এটা সাইনের ভেতরে আছে, সাইনের ভেতরে যতগুলো টার্ম থাকবে প্রত্যেকটার মাত্রা থাকবে না, তাহলে ওমেগার মাত্রা নেই, মানে ওমেগা ইন্টু টি সমান 1। তাহলে ওমেগা ইকুয়ালস টু কী হবে? 1/t। মাত্রাগত দিক থেকে এইগুলো লিখছি, হ্যাঁ। তাহলে কী হবে? এই টি এর মাত্রা হচ্ছে 1/T, তাহলে টি টু দি পাওয়ার -1। কে এর মাত্রা পেয়ে গেলাম, ওমেগার মাত্রা হয়ে গেল টি টু দি পাওয়ার -1, কে এর মাত্রা হলো এল টু দি পাওয়ার -1। এবার দেখো এর তো কোনো মাত্রা নেই, তাহলে এর মাত্রা সমান হতে বাধ্য,
ওয়াই হলো সরণ, তাহলে এর মাত্রা হবে এল। এইভাবে তোমরা কিন্তু বের করে ফেলতে পারবে। আমার বিশ্বাস তোমাদের অসুবিধা হবে না। আমি এগুলো বললাম কারণ মাত্রা বিশ্লেষণ এগুলো তোমাদের পুরনো বিষয়, তাও আমি এখানে ডিসকাস করে দিলাম। আমার যে পিডিএফটা এই ভিডিওর সঙ্গে থাকছে সেটা থেকে অবশ্যই তোমার হেল্প হবে, তোমরা বুঝতে পারবে আশা করি। রাশি বললাম, রাশির প্রতীক বললাম, সেই প্রতীককে ঘাতে উন্নীত করে একটা লব্ধ রাশিকে প্রকাশ করলে সেটাকে আমরা বলছি মাত্রা সমীকরণ। সেই মাত্রা সমীকরণের সাহায্যে যে সমমাত্রিকতার নীতি বা সমসত্বতা নীতি সেটাকে আমরা ইউজ করে মাত্রা বিশ্লেষণ করলাম। কেমন? এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। ধরো একটা কনস্ট্যান্ট আছে 6π, এই 6π এর কোনো মাত্রা নেই, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আবার তোমাকে বলা থাকলো ই টু দি পাওয়ার মাইনাস at² প্লাস বি। এবার তোমাকে বলবে বি এর মাত্রা কত আর এ এর মাত্রা কত, তুমি ফাটাক করে বের করতে পারবে। দেখো ই টু দি পাওয়ার এই দুটো টার্ম আছে, ই টু দি পাওয়ারের উপরে ই এর উপরে যা টার্ম থাকবে সেগুলোর কোনো মাত্রা নেই, তার মানে কি at² = 1, আর বি এরও কোনো মাত্রা নেই, বি = 1, অর্থাৎ বি এর কোনো মাত্রা নেই। বি এর কোনো মাত্রা নেই মানে মাত্রাহীন রাশি, একটা কনস্ট্যান্ট, এটা একটা সংখ্যা বি। আর এর মাত্রা কী হবে? at² = 1, at² = 1, তাহলে এর মাত্রা হবে 1/t² এর মাত্রার সঙ্গে সমান t⁻²। এইভাবে তোমাকে কিন্তু বের করতে হবে। বিভিন্ন রকমভাবে থাকবে, তোমাকে বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন। দুটো রাশি একক দিয়ে দিল, ধরো এক্স ওয়াই জেড, বলে দিল যে এক্স এর রাশির একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ওয়াই এর একক হচ্ছে গ্রাম ইন্টু সেন্টিমিটার কিউব, আর জেটের বলে দিল কিলোগ্রাম পার সেকেন্ড। এবার বলবে এই এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তুমি বলবে এটা তো স্যার শেখায়নি, এটা তো ভিডিওতে ছিল না। আরে বাবা, ভিডিওতে সব থাকবে না, তোমাকে ইউটিলাইজ করতে হবে এই বুদ্ধিটাকে, যে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড, তাহলে এই এক্সের মাত্রা তোমাকে বের করতে হবে। এক্সের মাত্রা কি? গ্রাম মানে ভর, এম সেন্টিমিটার মানে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, এল সেকেন্ড সময়ের একক, t⁻²। এক্সের মাত্রা পেয়ে গেলে। ওয়াই এর মাত্রা তোমাকে পেতে হবে, এখানে ওয়াই গ্রাম দেওয়া আছে, এম সেন্টিমিটার কিউব দেওয়া আছে, l⁻3। আর জেডের মাত্রা এখানে কিলোগ্রাম, কিলোগ্রাম হচ্ছে ভর, আর সেকেন্ড মানে হচ্ছে সময়। এই তিনটে রাশির মাত্রা তোমাকে এই একক থেকে বের করতে হলো। এবার তুমি ধরে নেবে, ধরি এখানে ভরে দিতে হবে কোন কী সম্পর্ক এদের মধ্যে, সেটা তো তোমার জানা নেই, তোমাকে তো দেওয়া নেই, তোমাকে সেটাই বের করতে হবে। তাহলে ধরি এক্স সমান y⁴ z⁴ b, একটা লিখে দিলে ফাটাক করে, লিখে ধরে নিয়েছো এ আর বি এর মান তুমি জানো না। এবার তুমি এগুলোকে বসাবে, এগুলোকে এবার বসালে কী হবে? এক্সের মাত্রা এখানে বসিয়ে দেবে, মাত্রা বিশ্লেষণ করে পাই বলে এরকম করে বসিয়ে দিলে। ওয়াই এর মাত্রা বসিয়ে দেবে m⁴ আর জেডের মাত্রা এটা m⁻⁻1b, এরকম বসিয়ে দেবে। দেওয়ার পরে তুমি কী করবে? এম কটা আছে? একটা, দুটো আছে, a প্লাস বি। হ্যাঁ, না মিললে ওটা মিলিয়ে দিতে হবে, এগুলো আমি আন্দাজে দিলাম। এবারে এল একটা আছে 3a, আর টি কটা আছে? মাইনাস, এই যে একটা মাইনাস বি, m⁴1 l⁴1 t⁻²। এই সম্পর্কটা থেকে তুমি কি পাবে না? প্রথমে এই বিটার মান বের করে নেবে, -b = -2, তাহলে b = হবে 2। এবারে তুমি 3a সমান হচ্ছে 1, তাহলে a = 1/3। আর তো কিছু নেই। এবারে এখানে মিলছে কিনা দেখো, এখানে নিশ্চয়ই মিলছে না, b + a এটা হচ্ছে না, তার মানে এরকম কোনো সম্পর্ক এক্সিস্ট করা সম্ভব নয়। এবারে তোমাকে অন্য একটা একক দিতে হবে, এটা আমি আন্দাজে দিয়েছি, এই জন্য এটা মেলে নেই, তাতে চিন্তিত হওয়ার কিছু নেই যে এরকম একটা সম্পর্ক এইখানে এরকম এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক এইভাবে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। তোমাকে এরকম দিয়ে দেবে, একটু মিলিয়ে দিতে হবে। এবার আমি এটা একটু হিসেব করে দিচ্ছি। এটাকে ধরো তোমাকে বলা হলো এর মাত্রা হচ্ছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলা হলো, হ্যাঁ, গ্রাম সেন্টিমিটার। আর এটাকে বলা হলো, এটা হলো শুধু গ্রাম, আর এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে তোমাকে বলবে যে এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখান থেকে তুমি এক্সের মাত্রা পেয়ে যাবে, গ্রাম মানে ভরের একক, তাহলে এর মাত্রা হবে এম, সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, এর মাত্রা হবে এল, আর সেকেন্ড সময়ের একক t⁻²। আর ওয়াই এর ক্ষেত্রে আমি কি পাবো? গ্রাম পেয়েছি শুধু এম, আর জেটের ক্ষেত্রে আমি পাবো
সেন্টিমিটার দৈর্ঘ্যের একক এল, সেকেন্ড সময়ের একক টি টু দি পাওয়ার -2। এগুলো আমি পেলাম। এবার আমি ধরবো কি, এবার আমাকে ধরতে হবে যে এই -1, এটা সরি এই করে ভুল হয়ে যাচ্ছে, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক এবার ধরে নিতে হবে। ধরি এক্স সমান ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি। এবার এক্সের মাত্রা আমি বসাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ওয়াই এর মাত্রা বসাবো এম টু দি পাওয়ার এ। এবার কোনো রিস্ক নিইনি, এবার মিলবে। আর জেড এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার বি, এম টু দি পাওয়ার 1 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর এখানে এম একটা আছে, এল একটা, আরে বাবা সবাই একটা। তাহলে এখানে কি হবে, কম্পেয়ার করবো প্রথমে বি এর সঙ্গে বি। দেখো -b সমান -2, বি ইকাস টু হবে +2। এখান থেকেও পাচ্ছি বি ইকাস টু +2 আর এ ইকাস টু 1। অর্থাৎ আমি সম্পর্কটা লিখবো কি, এক্স ইকালস টু ওয়াই, ওয়াই হচ্ছে বি, ওয়াই টু দি পাওয়ার এ, ওয়াই একটা 1 আর জেড টু দি পাওয়ার কত না বলো বি 2। অ্যাকচুয়ালি এই সম্পর্কটা আমি রিস্ক নিয়ে দিইনি, তার কারণ আমি একটা সম্পর্ক ভেবে নিয়েছি। এটা হলো এনার্জি, কাইনেটিক এনার্জি বলতে পারো হাফ, কাইনেটিক এনার্জি কে, কাইনেটিক এনার্জি। এটা হলো মাস আর এটা হলো স্পিড বা ভেলোসিটি। আমরা জানি কাইনেটিক এনার্জি সমান কী হয়, গতিশক্তি সমান কী হয়, গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে শক্তি এক্সট্রা আছে, শক্তি দিয়েছি, আর হাফের তো কোনো মাত্রা হয় না, এই জন্য হাফের কোনো দরকার হলো না। এম এর মাত্রা আর ভি এর মাত্রা দিয়েছি, এই কারণে এই সম্পর্কটা চলে এসছে। আর আগের যে সম্পর্কটা দিয়েছিলাম সেরকম কোনো সম্পর্ক এক্সিস্ট করে না, এই জন্য সেটা আসেনি। এইভাবে তোমরা মাত্রা বিশ্লেষণ করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা অবশ্যই পিডিএফ এর সঙ্গে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা দেখবে, পিডিএফ থেকে তোমরা ভালো করে পড়াশোনা করবে আর খাতায় লিখে ফেলবে। খাতায় লেখার পরে যে নিজে করা অংশটা আছে সেটা ফাটাফাট করে ফেলবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এই ভিডিওর উপরে সব পারবে তা বলছি না, তোমাকে একটু মাথা খাটাতে হবে। বিভিন্ন এই মাত্রা বিশ্লেষণের উপর বেস করে তোমাকে মাথাটাকে খাটানোর জন্যই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। তুমি সেগুলো করতে পারলে তোমার স্কিল ডেভেলপ হবে, তোমার প্রবলেম সলভিং অ্যাটিটিউড বদলাবে। এরকম করতে করতে তুমি অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবে। ঠিক আছে, আজকের মতো এইটুকু, টাটা।